আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সভাপতির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সমা রেজাউল করিম এমপি এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মতিয়া চৌধুরী এমপি। তারা সকলেই আসন গ্রহণ করেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মিসবাহুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট আছেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল অনুষ্ঠানে যাব। তার আগে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, যারা এখনও বাইরে ঘোরাফেরা করছেন তারা ওপরে আপনাদের জন্য সংরক্ষিত আসন আছে, সেখানে আপন আপন আসন গ্রহণ করুন। যারা এখনও বাইরে ইতস্তত ঘোরাফেরা করছেন অনুষ্ঠানের অংশ হিসেবে, তাদের ওপরে বসাটা অত্যন্ত জরুরি। আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, আপনাদের এখন ওপরে আসন গ্রহণ করাটা আপনাদের দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক প্রকাশিত 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যারা এখন আসন গ্রহণ করেননি তাদের প্রতি সবিনয় অনুরোধ, তারা ওপরে আপনাদের জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন। সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা এখনও ইতস্তত ঘোরাফেরা করছেন তারা আপনাদের জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন। শাহেদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই।
সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠান চলাকালীন টেলিফোন ব্যবহার না করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিভাগীয় কমিশনারগণ, ডিআইজিগণ, জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারগণ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পর্যায়ের প্রায় 850 বিজ্ঞানী ও কর্মকর্তা জুমের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন। প্রযুক্তি আমাদের প্রয়োজনকে এখন নিয়ে এসেছে হাতের মুঠোয়। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন তারা প্রযুক্তির মাধ্যমে। সম্মানিত সুধীমণ্ডলী, এক্ষুনি শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠান। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, যারা এখনো ইতস্তত হাঁটাহাঁটি করছেন তারা দয়া করে আসন গ্রহণ করুন। এক্ষুনি শুরু হবে আমাদের নির্ধারিত অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত 100 কৃষি প্রযুক্তি আটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আপনারা দয়া করে এখনো যারা বসেননি আপন আপন আসন গ্রহণ করুন। সবিনয় অনুরোধ জানাচ্ছি যারা এখনো হাঁটাহাঁটি করছেন তাদেরকে। এক্ষুনি শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, অনুষ্ঠান চলাকালে অনুগ্রহ করে আপনার মোবাইল ফোন ব্যবহার করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে অনুগ্রহ করে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করবেন।
সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমন্ত্রিত সম্মানিত সুধী, শুভ সকাল। আমন্ত্রণ জানাই ভাষার মাসে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ১০০ কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ধন ধান্যে পূর্ণ সোনার বাংলাদেশ। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি নেতৃত্বের ফলে ২১ শতকের নতুন নতুন প্রযুক্তি ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC কর্তৃক প্রণীত ১০০ কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে আজ। প্রযুক্তি আমাদের প্রয়োজনকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আজকের এই মহতী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন বিভাগীয় কমিশনারগণ, ডিআইজিগণ, জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারগণ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পর্যায়ের প্রায় ৮৫০ বিজ্ঞানী ও কর্মকর্তা জুমে যুক্ত আছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৌম্য রেজাউল করিম এমপি, কৃষি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মতিয়া চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মঞ্চে আরও উপবিষ্ট আছেন BARCর নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম। আমি বিনীত অনুরোধ করছি তাকে স্বাগত বক্তব্য রাখার জন্যে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রণোদিত ১০০ কৃষি প্রযুক্তি অ্যাটলাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদ্বয়, ফরেন ডেলিগেটস, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, কৃষি বিজ্ঞানী এবং বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ে সংযুক্ত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শীতের এই আজকের সকালে আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি কৃষি বিজ্ঞানী সহ কৃষি সংশ্লিষ্ট সকলকে বিপুলভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। এই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি একজন প্রকৃত কৃষক দরদী নেতা। এই কোভিড-19-এর সময় কৃষকের পাশে থেকে আপনি যেভাবে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন তা কৃষি মন্ত্রণালয় সহ কৃষি সেক্টরের সকলেরকে অভিভূত করেছে এবং আমরা সকলেই কৃতজ্ঞ। সুধীমণ্ডলী, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রগাঢ়ভাবে উপলব্ধি করেছিলেন কৃষি উন্নয়ন ব্যতীত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি স্বাধীনতা উত্তর দেশ পুনর্গঠনে কৃষি উন্নয়নকেই সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এবং সবুজ বিপ্লবের ডাক দেন।
তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মেয়াদে গঠিত সরকার ব্যাপক কৃষিবান্ধব কর্মসূচি গ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল সারের মূল্য হ্রাস, সারের বিতরণ ব্যবস্থার আমূল পরিবর্তন, সেচ সুবিধা বৃদ্ধি, উচ্চ ফলনশীল ও হাইব্রিড ফসলের প্রত্যাবর্তন, উন্নত মানের বীজ সরবরাহ, কৃষি যান্ত্রিকরণ, কৃষিতে প্রণোদনা ও ভর্তুকি প্রদান ইত্যাদি। কৃষিনীতি 2018 অনুযায়ী কৃষি যান্ত্রিকরণে 50 থেকে 70% ভর্তুকি মূল্যে 68,000 কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। করোনাকালে কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও কৃষিমন্ত্রীর নেতৃত্বে খাদ্য শস্য উৎপাদন অব্যাহত রাখা ও বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধির জন্য উচ্চমূল্যের ফসল, ভুট্টা, গ্রীষ্মকালীন টমেটো, পেঁয়াজ সহ বিভিন্ন ফল সহ অপরিচালিত ফসলের উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থার উন্নয়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং প্রায় 3,200 কোটি টাকার যান্ত্রিকরণের কাজ চলছে। উপস্থিত সুধীবৃন্দ, নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন ফসল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে সরকার উত্তম কৃষি চর্চা নীতি 2020 অনুমোদন করেছে। ফলে দেশে নিরাপদ শাকসবজি ও ফলমূল সরবরাহ বৃদ্ধি পাবে এবং রপ্তানিতেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বর্তমান সরকার কৃষি গবেষণাকে গুরুত্ব দিয়ে কৃষি গবেষণা খাতে প্রতি বছর পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে আসছে। ফলশ্রুতিতে বিগত 10 বছরে ধান, পাট, গম, ভুট্টা, শাকসবজি ও ফলের 655টি উন্নত জাতের ফসল উদ্ভাবিত হয়েছে। নূতন উদ্ভাবিত জাতগুলোর উল্লেখযোগ্য 100টি প্রযুক্তি অন্তর্ভুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ প্রকাশিত অ্যাটলাসটি তৈরি করা হয়েছে। এই সকল প্রযুক্তি ব্যবহারকারী সফল 25 কৃষকের সাফল্যগাথা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। অ্যাটলাসটি প্রকাশিত হলে কৃষকগণ সম্মানিত হবেন এবং তা কৃষি উন্নয়নে অসামান্য ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, গত 28 জানুয়ারি 2020 তারিখে প্রকাশিত যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা নিবন্ধে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাদ্য নিরাপত্তায় থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে বিশ্বের 16তম, দক্ষিণ এশিয়ার প্রথম এবং এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ অর্জন আমাদের গৌরবের, আমাদের কৃষি বিজ্ঞানীদের অসামান্য সফলতা এবং কৃষি গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিএডিসি সহ অন্যান্য সরকারি বেসরকারি কৃষি প্রতিষ্ঠান ও কৃষকরা একসঙ্গে কাজ করছে। ফলে ক্রমান্বয়ে কৃষি আধুনিক, বাণিজ্যিক ও লাভজনক হচ্ছে। শিক্ষিত যুবক ও তরুণ উদ্যোক্তাগণও কৃষিতে নতুন নতুন উদ্ভাবনী নিয়ে এগিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রাজ্ঞ দিক নির্দেশনায় ও নেতৃত্বে করোনা মহামারীর মধ্যেও শুধু কৃষি নয়, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চাকা সচল রাখা সম্ভব হয়েছে। আপনি 1986 সনে ক্ষমতায় এসে কৃষিতে নবজাগরণ সৃষ্টি করেন। ফলে 1999 সালে দেশ প্রথমবারের মতো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং আপনি ভূষিত হন মর্যাদাপূর্ণ সেরেস পদকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই হোক মুজিব শতবর্ষে আমাদের সবার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সুধীমণ্ডলী, আমরা এখন দেখব 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র।
বাংলার সম্পদ সমৃদ্ধি নিয়ে সুদীর্ঘ স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তথা ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন দেশের কৃষি গবেষণা উন্নয়নে। তারই দূরদর্শিতা ও দিক নির্দেশনায় 1973 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিএআরসি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানের অ্যাপেক্স বডি হিসেবে সহযোগী সংস্থাসমূহের গবেষণা, পরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ, কর্মসূচি সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন, মানব সম্পদ উন্নয়ন এবং কৃষি গবেষণার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে থাকে। যাতে আমার উৎপাদন বৃদ্ধি পায় তার জন্য একদিকে গবেষণা করা, অপরদিকে মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করা, সেই কাজ আমরা করি, যার শুভফল আজকে বাংলাদেশের জনগণ পাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে সংযোগের মাধ্যমে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষে কাজ করছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে কৃষিতে রোল মডেল। কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে বিএআরসি জাতির পিতার জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে প্রকাশ করছে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস। দেশের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত কৃষি প্রযুক্তিগুলো ইতোমধ্যে এনেছে অভাবনীয় সাফল্য। ধান, পাট, ইক্ষু, চা, রেশম, তুলা, প্রাণী সম্পদ, বনজ সম্পদ ও মৎস্য সম্পদ থেকে নির্বাচিত 100টি প্রযুক্তি এ অ্যাটলাসে যুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে প্রযুক্তিগুলো প্রয়োগের বেশ কিছু সাফল্যের গল্প, যা হতে পারে দেশ ও আন্তর্জাতিক বিশ্বে কৃষি উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত। দেশ ও বিদেশের পাঠকের সুবিধার্থে এ অ্যাটলাসে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা যুক্ত করা হয়েছে। বিএআরসি সহ এনএআরএস প্রতিষ্ঠানসমূহের উদ্ভাবিত 100 কৃষি প্রযুক্তির এ অ্যাটলাস আধুনিক কৃষি উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। এখন জাতীয় কৃষি গবেষণা সিস্টেম এনএআরএস ভুক্ত প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান বিএআরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয়, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জনাব সম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি, সিনিয়র সচিব মিসবাউল ইসলাম, His Excellencies, distinguished representatives from different institute and development partner, উপস্থিত সফল চাষিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাস আমাদের মহা ভাষা আন্দোলনের মাস।
আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের। আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি ভাষা আন্দোলনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং নির্যাতিত 2 লাখ মা বোনকে। ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সম্মানিত সুধীবৃন্দ, 17 মার্চ 2020 থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী দেশে এবং ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। মুজিব বর্ষ পালন আমাদের পরম গর্বের এবং আনন্দের বিষয়। এবছর আমরা মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই গৌরবময় ঐতিহাসিক এবং আনন্দঘন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে যে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করবেন তা কৃষিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। The father of the nation could understood if agriculture goes wrong, nothing else will have a chance to go right in the country. যার কারণে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বীজ প্রত্যয়ন এজেন্সি, তুলা উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ধান, পাট, চা, ইক্ষু, মৃত্তিকা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে উনি পুনর্গঠন করেন, যার ফলে আজকের কৃষি একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনার সার্বিক নির্দেশনায় বিজ্ঞানীগণ জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় সক্ষম বেশ কিছু ফসলের জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছেন। Honorable Prime Minister, we had an precedent success in agriculture due to your farmers-friendly policy, agri-input assistance, and technological advancement. Today's agriculture is more visible, quantifiable, and being highly appreciated by the international community. Honorable Prime Minister, you know, soon after independence, former United States Secretary of USA, Henry Kissinger, labeled Bangladesh as a bottomless basket. Honorable Prime Minister, Henry Kissinger is no more today, but under your dynamic leadership, now Bangladesh is basket of food, basket of wonder, basket of progress, basket of prosperity. Honorable Prime Minister, you'll be happy to know the renowned journalist, Mr. Mark Talley, who witnessed the devastated Bangladesh by the Pakistan Army during 1971. He published an article on 24/2020 in Hindustan Times, where he described Bangladesh as a nation that has risen like a phoenix from the ashes. Seeing the economic progress led by you, Honorable Prime Minister. Honorable Prime Minister, you are really a special blessing from Almighty God. মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় কৃষি গবেষণা সিস্টেমে 13টা গবেষণা প্রতিষ্ঠান 5টি মন্ত্রণালয়ের অধীনে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আমাদের এই 13টা গবেষণা প্রতিষ্ঠানে 1674 জন বিজ্ঞানী কর্মরত রয়েছেন, যাদের 39% মাননীয় প্রধানমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী। বিজ্ঞানীগণ গবেষণা চাকরি ছেড়ে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ও ক্যাডার সার্ভিসে বেশি সুযোগ সুবিধায় চাকরিতে যোগদান করছেন, ফলে গবেষণা কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় গবেষণাকে গুরুত্ব দিয়ে থাকেন। আপনি একজন গবেষণা মনস্ক প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, তাই গবেষণা পেশায় মেধাবী বিজ্ঞানীদের ধরে রাখতে, আকৃষ্ট করতে আপনার সদাই দৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রায়শই বলেন যে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এটাকে ধরে রাখতে হবে। পাশাপাশিভাবে সাধারণ মানুষের পুষ্টি উন্নয়নের দিকে নজর দিতে হবে। ভাতের চেয়ে শাকসবজি, ফলমূলে বেশি পুষ্টি থাকে, এর জন্য পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদনে আমরা দৃষ্টি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সেই নির্দেশনা মোতাবেক আমরা লাকসই, লাভজনক, পুষ্টি সমৃদ্ধ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে গবেষণা ও সম্প্রসারণ চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আনন্দিত হবেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ
ধান গবেষণা ইনস্টিটিউট অধিক জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল 100তম জাত আমরা ছাড় করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 13ই ফেব্রুয়ারি আপনি জানেন যে আমরা কৃষিবিদ দিবস পালন করে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা প্রদান করেছিলেন, যার জন্য আমরা খুবই গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে আমরা সার্বিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের অভিষ্ট এবং 2041 মধ্যে উন্নত দেশ পরিণত হওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রায়শই বলেন যে জাতির জনক বঙ্গবন্ধু বলতেন যে ভিক্ষুক জাতির কোনো সম্মান থাকে না। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে মধ্যম আয়ের দেশ উন্নত করা, এতে দেশের মানমর্যাদা ভাবমূর্তি উন্নত হবে। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে সমৃদ্ধ উন্নত বিশ্বে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝে আপনি 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনার উপস্থিতি সকল কৃষি বিজ্ঞানীদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, প্রমিজেস অফ মুজিবিয়ার প্রসপারিটি ফর এগ্রিকালচার ফর এভার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ। কৃষি প্রযুক্তি ব্যবহার করে যে সকল কৃষক সফল হয়ে 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের একজন মিশ্র ফল চাষী মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা এখন সেই সফল কৃষক রফিকুল ইসলামের বক্তব্য শুনব। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একজন কৃষি উদ্যোক্তা হিসাবে আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি কৃষি সর্বশ্রেষ্ঠ পেশা। আমরা কৃষিকাজ করে খাদ্য উৎপাদন করি এবং মানুষের মুখে হাসি ফোটাই। এ কাজ আগে অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা যখন প্রধানমন্ত্রী থাকেন আমাদের তখন এ দুঃখ কষ্ট থাকে না। সার, সেচ, কৃষিযন্ত্রকীকরণ ইত্যাদি ক্ষেত্রে সরকারি প্রণোদনা উপকরণ সহায়তার কারণে কৃষি আজ অনেক সহজ হয়েছে। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স অরণ্য কৃষি খামার। মিশ্র ফল চাষি হিসাবে আমি চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গমাস্তপুরে বেশি পরিচিত। আমি 2012 সালে প্রথমে 8 বিঘা জমি লিজ নিয়ে কাজি পেয়ারা বাগান শুরু করি। তারপর 2014 সাল থেকে এ পর্যন্ত নাচলের কসবা, কেন্দুবনা, আঝোর, এলাইপুর, কেন্দুখাচুড়া, আমনুরা, চাঁপাই সদর, গমস্তাপুর ও নওগাঁ সর্বমোট 600 বিঘা জমি 15 বছর লিজ নিয়ে দেশের বৃহত্তম মিশ্র ফল বাগান প্রতিষ্ঠা করেছি। আমার বাগানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বিভিন্ন ফল গাছ রয়েছে। বাড়ি আম 3, বাড়ি আম 4, বাড়ি আম 11, হাঁড়িভাঙা, হিমসাগর, গৌড়মতি, ব্যানানা ম্যাঙ্গো সহ বিভিন্ন জাতের প্রায় 1 লক্ষ আম গাছ রয়েছে। বাড়ি ড্রাগন ফল 1, বাড়ি মাল্টা 1, কাজি পেয়ারা, শরীফা এবং বলসন্দ্রী কুলের বেশ কিছু গাছ আছে। এছাড়া বাগানে রয়েছে রামবুটান, পার্সিমন, 3 ফলের গাছ। আমার এ বাগানে
প্রতিদিন প্রায় 220 জন শ্রমিক কাজ করে, যাদের অর্ধেকের বেশি নারী। এবছর আমি বাগান থেকে প্রায় 70 লাখ টাকা লাভ পেয়েছি। দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে বাণিজ্যিক কৃষিতে সফলভাবে উত্তরণ, তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে আমার ফলবাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এ ধরনের ফলজাত উদ্ভাবনের জন্য বাড়ির প্রতি আমি কৃতজ্ঞ এবং একই সাথে সার্বিক সহায়তা, পরামর্শ, প্রশিক্ষণের জন্য সম্প্রসারণ কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় বঙ্গবন্ধু বলেছেন, দেশের 1 ইঞ্চ পরিমাণ জমি যাতে পড়ে না থাকে এবং জমির ফলন যাতে বৃদ্ধি পায়, তার জন্য দেশের কৃষক সমাজকেই সচেষ্ট হতে হবে। অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে আমরা কৃষক সমাজ সর্বদাই সচেষ্ট। এই অ্যাটলাসে বর্ণিত কৃষি প্রযুক্তি সমূহের ব্যাপক প্রসারের মাধ্যমে দেশের কৃষি আরও এগিয়ে যাবে। এ আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী, আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মতিয়া চৌধুরী এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস এর প্রকাশনা অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি মাননীয় কৃষিমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব, কৃষি মন্ত্রণালয়, NARS প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, নার্সমুক্ত 13টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, কর্মচারীগণ, কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারী, প্রাণপ্রিয় কৃষক ভাই, কৃষি শ্রমিক এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনরা, উপস্থিত অভ্যাগত সবাইকে আমি আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি 4 জাতীয় নেতাকে যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার পক্ষে মুক্তিযুদ্ধের সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, তার দিক নির্দেশনা মেনে, এবং একই সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে এবং 2 লক্ষ মা বোনের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি প্রিয় পতাকা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি যার নাম বাংলাদেশ। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকলকে, যারা 75 সালের কলঙ্কজনক 15ই আগস্টের বর্বর হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদাত বরণ করেছিলেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দেশে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান স্থাপন ও নীতি নির্ধারণ উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছিলেন। তার আমলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তুলা উন্নয়ন বোর্ড, উদ্যান উন্নয়ন বোর্ড এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। কৃষি বান্ধব কৃষক নীতি প্রণয়ন করে এবং কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়েছিল এবং বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টা
এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার কারণে বাংলাদেশ এখন শুধু খাদ্যেই নিরাপত্তা অর্জন করেনি, বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাদ্য উৎপাদন হচ্ছে। 1996 সালে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত কৃষক বান্ধব এবং সরকারি কৃষি উন্নয়নের জন্য সার, জ্বালানি, তেলের মূল্য হ্রাস, কৃষি যান্ত্রিকীকরণ, সেচ সুবিধা বৃদ্ধি, সার বিতরণ ব্যবস্থায় আমূল পরিবর্তন, দেশে হাইব্রিড ফসলের প্রবর্তন, বিভিন্ন জাতের এমনকি জিএমও প্রবর্তন, উন্নত বীজের সরবরাহ, সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করে এবং সরকারের কৃষিবান্ধব পদক্ষেপের ফলশ্রুতিতে 1999 সালে দেশ প্রথমবারের মতো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে FAO বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সেরেস মেডেল প্রদান করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের জন্য কৃষি উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। আমরা গর্বিত যে কৃষি গবেষণা সিস্টেম, প্রযুক্তি বিস্তার, ভর্তুকি ও কৃষি ঋণ প্রদান, সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির মাধ্যমে কৃষিতে টেকসই প্রযুক্তি অর্জনে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণকারী সরকার শেখ হাসিনার সরকার সার্বিক সহায়তা প্রদান করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানোর জন্য কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ক্রমহ্রাসমান, যেটা আমাদের অত্যন্ত প্রমিনেন্ট যে সংকট বা ক্রাইসিস, এই ক্রমহ্রাসমান কৃষি জমি, সীমিত প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে সৃষ্ট নানাবিধ বৈরী পরিবেশ মোকাবিলা করে খাদ্য উৎপাদন বৃদ্ধির অব্যাহত চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনার সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় কৃষি গবেষণা সিস্টেম, নার্স, NARS ভুক্ত 13টি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মচারী শ্রমিকবৃন্দ তারা নিরলসভাবে তাদের শ্রম, ঘাম এবং প্রচেষ্টা এতে নিয়োজিত রেখেছেন। গবেষণায় উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান, গম, ভুট্টা, পাট, আলু, ডাল, তৈল, বাদাম, শাকসবজি, ফলমূল, চা, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিভিন্ন মাছ এবং মাছের সম্প্রসারণে কাজ করছেন। সম্প্রসারণ যে সমস্ত কর্মী আজকের অ্যাটলাসের প্রকাশনী হচ্ছে, তাতে বর্ণিত হয়েছে উন্নত ফলনশীল জাতের চাষাবাদ পদ্ধতি এবং এর প্রয়োগের সাফল্য গাথা। এ ধরনের প্রকাশনা কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি যে কথাটি আমি বলতে চাই সেটি হলো, গবেষণায় যে সমস্ত শ্রদ্ধেয় বিজ্ঞানীবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দরা রয়েছেন, তাদের একটি জিনিস সবসময় তাদের সামনে আসে, যে আবিষ্কারকে সন্তানের মতো ভালোবাসা, কিন্তু তার প্রায়োগিক দিকটি যদি বাস্তবের সঙ্গে সম্পর্কিত না হয় তাহলে কিন্তু কোনো আবিষ্কারই মাঠে সফল হয় না। এই দিকটি তাদেরকে মনে রাখতে হবে। ভালো আবিষ্কারই যে ভালোভাবে মাঠে কাজ দেবে এটা সবসময় ঘটে না, হয়তো কোনো একটা মিসিং লিঙ্কের জন্য, যে মিসিং লিঙ্কটি গবেষণার সেই বিজ্ঞানী বৃন্দকেই আবিষ্কার করতে হবে, সেই মিসিং লিঙ্কটি এখানে যুক্ত করলেই হয়তো দেখা যাবে সেই গবেষণার আবিষ্কার একটা যুগান্তকারী ফল দেবে, যে ফল বা ফসল একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। এখানে আমি বিজ্ঞানীবৃন্দর কাছে বিনীতভাবে এই দিকটি খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাদের সাফল্যের আবারও জয়গাথা গাচ্ছি। আজকের এই প্রকাশনাটি সরাসরি কৃষক এবং সম্প্রসারণ কর্মী, কৃষি সংশ্লিষ্ট সকলের এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে
আমি বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনকালে এই অ্যাটলাসটি বা এই মানচিত্রের সমাহারটি প্রকাশের জন্য জড়িত বিআরসির সকল এনএআরএসের বিজ্ঞানীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই এবং এটা সহস্রে পরিণত হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সম রেজাউল করিম এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সম রেজাউল করিম এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি সাবেক সফল কৃষি ও খাদ্যমন্ত্রী, বর্তমানে কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি, কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন, আমাদের জন্য আশীর্বাদ হয়ে যিনি এসেছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, আমাদের মহান নেতা, জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ভাষা আন্দোলনের সকল শহীদকে, 1975 সনের 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদকে, 3রা নভেম্বরের শহীদ জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন এবং 2004 সালে তৎকালীন বেগম খালেদা জিয়া সরকারের সরাসরি অংশগ্রহণে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু কন্যাকে নেতৃত্ব শূন্য করার জন্য, তাকে হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই হামলায় যারা শহীদ হয়েছেন তাদের সকলকে। আজকে আমরা একটা অসাধারণ সাফল্যের শিখরে আরোহণ করেছি, যদিও এই সাফল্য অনেকের চোখে পড়ে না। বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল মুক্ত বাংলাদেশ দিয়েছিলেন আমাদের, আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন সমৃদ্ধ, আধুনিক, অপার সম্ভাবনার বাংলাদেশকে বাস্তবায়িত করার মধ্য থেকে বাঙালি জাতিকে স্বস্তি দিয়েছেন। আমাদের বাংলাদেশটি কি অবস্থায় ছিল, সেই অবস্থার থেকে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে কোন পর্যায়ে নিয়ে গেছেন তা দৃশ্যমান। সেই দৃশ্যের 2টি ভাগ থাকে, একটা হলো অবকাঠামোগত উন্নয়নের দৃশ্য, আর একটি হচ্ছে জ্ঞানগর্ভ বিভিন্ন গবেষণা, আবিষ্কার, প্রযুক্তির। গতকাল একনেকের মিটিংয়ে একটি ডকুমেন্টারি দেখছিলাম, 1972 সনে বঙ্গবন্ধু জাতিসংঘে তার বক্তব্যে প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান মনস্ক, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছিলেন। আমরা সবাই ভাবতেছিলাম যে বঙ্গবন্ধু 1972 সনে যা ভেবেছেন প্রযুক্তির কথা, তখন বিশ্ববাসীরা, বড় বড় রাষ্ট্র কল্পনা করতে পারেনি। সেই প্রযুক্তির কথা বঙ্গবন্ধু যেটা 72 বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে বিশ্বের বিস্ময়ের বাংলাদেশে পরিণত করেছেন। আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। অনুরূপভাবে বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে সোনালী ফসলে ভরপুর বাংলাদেশ দেখতে, সেজন্য কৃষিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছিলেন। পাওয়ার পাম্প থেকে শুরু করে বিনামূল্যে কৃষি সরঞ্জামাদি বিতরণ, সেটার পরিসমাপ্তি ঘটে যখন বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। কৃষকেরা চাষাবাদের জন্য যখন বিদ্যুৎ চেয়েছিল,
কনসার্টে ঠাকুরগাঁওয়ে কিভাবে পাখির মতো গুলি করে নির্মমভাবে কৃষকদের হত্যা করা হয়েছিল। আর পরিবর্তিত পরিস্থিতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি সরঞ্জামাদি, কৃষকের উপকরণ এত সহজলভ্য এবং কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে এমনভাবে দিয়েছেন যা আজকে কৃষকের ভিতরে কোনো হাহাকার নাই। কৃষি নির্ভর বাংলাদেশের কৃষক আজ গর্ব করে বলে, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে আমরা আজকে স্বয়ং সম্পূর্ণ সব কিছু পাচ্ছি। গবেষণার ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রী যে সুযোগ করে দিয়েছেন সেটাও অভাবনীয় এবং নজিরবিহীন। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখান থেকে আমি দু একটি কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে আমাদের গভীর সমুদ্রে মৎস্য এবং অপ্রচলিত মৎস্যদ্রব্যকে আহরণ করার জন্য মিন সন্ধানী নামক একটা অত্যাধুনিক ভেসেলস, অন্য অন্য যা কিছু আয়োজন করে দিয়েছেন। বাংলাদেশে তো আরও সরকার এসেছিল, তাদের দৃষ্টিতে এটা আসেনি। আজ বাংলাদেশ এমন জায়গায় পৌঁছেছে যে আমরা ইলিশ উৎপাদনে প্রথম স্থান, অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য উৎপাদনে আমাদের তৃতীয় স্থান, বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে পঞ্চম। গত 4 বছরে আমরা কোনো গবাদি পশু আমদানি করিনি। কোরবানির সময় একটা হাহাকার থাকতো যে প্রতিবেশী দেশ থেকে পশু না আসলে কোরবানি করা যাবে কিনা। বঙ্গবন্ধু কন্যার সরাসরি নির্দেশনা এবং ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে পশু উৎপাদন, বিশেষ করে গবাদি পশু উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে যে কোরবানির সময় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বাজারে পাওয়া যাচ্ছে, অনেক ক্ষেত্রে বিক্রিও হয় না। আমরা আজকে কিন্তু বিশ্বের বিষয় গবাদি পশু উৎপাদনে 12তম অবস্থানে, মাছ উৎপাদন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা সম্প্রতি একটি গবেষণাধর্মী রিপোর্ট দিয়েছে। সেখানে বলেছে যে অতীতে যে পরিমাণে মাছ, মাংস, দুধ, ডিম খাওয়া হতো তা সঠিক ধারণা না। মানুষের যে গড় আয়ু বেড়েছে, তার খাবারের চাহিদা বেড়েছে। সেক্ষেত্রে বছরে অন্তত 104টি ডিম, প্রতিদিন 62 গ্রাম মাছ, 120 গ্রাম মাংস, 250 মিলিলিটার দুধ খাওয়ার জন্য তারা তাগিদ দিয়েছেন। মাছ উৎপাদনে বাংলাদেশের যে বিস্ময়কর সাফল্য, 44.88 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করছি আমরা বছরে। দুধ উৎপাদন হচ্ছে 106.84 লক্ষ মেট্রিক টন, মাংস উৎপাদন হচ্ছে 86.74 লক্ষ মেট্রিক টন এবং ডিম উৎপাদন হচ্ছে 1736 কোটি বছরে। এই বিস্ময়কর বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে সরকারের সুব্যবস্থাপনায়, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এবং তার পরামর্শের কারণে একটা আমূল পরিবর্তন এসেছে। কোভিডকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থা চালু করেছিলাম। 9,000 কোটি টাকার মাছ, দুধ, মাংস বিক্রি হয়েছে, তাতে খামারিরা বিপন্ন অবস্থায় পড়েন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা টার্গেট রেখেছি 6,96,000 ক্ষতিগ্রস্ত খামারিদেরকে আমরা প্রণোদনা দেব। খুব কাছাকাছি সময় আমরা 4,08,000 খামারিদেরকে প্রণোদনা দিতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনো দিন এত প্রণোদনা শেখ হাসিনা সরকার ছাড়া কেউ কোনো দিন ক্ষতিগ্রস্ত কৃষকদের দেননি। এই সাফল্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাফল্য। প্রায় 9,000 কোটি টাকার ভ্রাম্যমাণ বিক্রির ভিতর থেকে আমরা যেমন পুষ্টি আমিষের চাহিদা মেটাতে পেরেছি, খামারিদের অসহায় অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু বলছিলেন যে মাছ হবে আমাদের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের উপাদান। বঙ্গবন্ধু বলছিলেন খাদ্য বলতে শুধুমাত্র ধান, চাল, গম, ভুট্টা নয়, মাছ, মাংস সব কিছু। আজ কিন্তু আমরা সেখানে বাস্তবেই পৌঁছেছি। আমাদের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট গত 12 বছর 30টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিলুপ্ত প্রায় 24টি প্রজাতির মাছ সংরক্ষণ করতে সক্ষম হয়েছে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশের যে একেবারে নিতান্তই দেশীয় প্রজাতির মাছ হারিয়ে গেছিল, এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ময়মনসিংহে লাইফ জিন ব্যাংক করেছি। যে সকল দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়, সেটাকে সংরক্ষণ করা হচ্ছে। আমরা দেশের সকল অঞ্চলে সেগুলোকে ছড়িয়ে দেব।
বাংলাদেশের ইতিহাসে হালদায় সর্বোচ্চ মাছের ডিম এবার সংরক্ষণ করা সম্ভব হয়েছে। সব কিছু মিলে একটা আমূল পরিবর্তনের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নিয়ে এসেছেন। এটা হয়তো অনেকেরই দৃষ্টিতে আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেন যে কিছু মানুষ আছে, ওদের সব কিছুর ভিতরে নেগেটিভ খুঁজতে হবে। আমাদের ইসলামে তো একটা কথা আছে, কিছু মানুষের কলিজা এমনভাবে কলপ মেরে দেওয়া হয়, ওটা কখনোই তাদের কাছ থেকে যাবে না। সাম্প্রতিক সময় দেখছি বিগ বাজেটের একটা ড্রামা সিরিয়াল হয়েছে। সেই ড্রামা সিরিয়ালের শিরোনামটাকে আমরা গ্রহণ করেছি। সেখানে বলছে অল আর প্রাইম মিনিস্টার্স ম্যান। বাংলাদেশের মনে হয় কিছু রাজাকার এবং কিছু প্রতিক্রিয়াশীল ছাড়া সকলে এটাকে গ্রহণ করছে। কবির ভাষার একটি কবিতাকে কাছাকাছি অনুবাদ করে আমরা সবাই বলি, আমাদের নাম এই বলে খ্যাত হোক, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবারে সবিনয় অনুরোধ করছি সভাপতির বক্তব্য দেওয়ার জন্যে। বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় কৃষিমন্ত্রী। একশোটি কৃষি প্রযুক্তি অ্যাটলাস এর মূরক উন্মোচন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, জনাব মতিয়া চৌধুরী এমপি, মাননীয় সভাপতি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক কৃষিমন্ত্রী, একটু আগে যিনি বক্তব্য শেষ করেছেন মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম এমপি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষি বিজ্ঞানীগণ, সম্প্রসারণ কর্মী, উন্নয়ন কর্মী, উপস্থিত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সচিববৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান ভাষা আন্দোলনের এই মাসে শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজ আমরা ইতিহাসের এক সোনালী মুহূর্তে এসে দাঁড়িয়েছি। যে মহামানবের জন্ম না হলে আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা পেতাম না। আমাদের এই প্রিয় নেতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি আমরা এবছর। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান ভাষা আন্দোলনের শহীদদের ও ভাষা সৈনিকদের, যারা পাকিস্তানের জন্মলগ্নেই পাকিস্তানের সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। বাঙালি জাতির মনোবল ও আত্মবিশ্বাসকে পাহাড় সম শক্তিশালী করেছিলেন। আমি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেছা 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছিলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, তারপর জাতীয় 4 নেতা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মহান শহীদদের, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী 2 লাখ মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনা আমাদের এই অনুষ্ঠানে হাজার কাজের ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে কৃষির সাথে, কৃষি গবেষণা, কৃষি উন্নয়নের সাথে যারা জড়িত তাদের জন্য একটি মহেন্দ্রক্ষণ। আপনার হৃদয়ের উষ্ণতা আমরা সবসময়ই অনুভব করি। তবে আজকের এই বিশেষ মুহূর্তটি, শীতের এই সুন্দর চমৎকার সকালে, মনোরম সকালে আমাদেরকে সত্যি উদ্বেলিত করেছে, উচ্ছ্বসিত করেছে, আবেগ আপ্লুত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সানুগ্রহ উপস্থিতি কৃষিবিদ, বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণ কর্মী, সকল স্তরের সরকারি কর্মচারী তথা কৃষি বিভাগের সকলকে অন্তহীন প্রেরণা ও শক্তি যোগাবে আপনার উপস্থিতি। প্রাণপ্রিয় কৃষক ও কিষানীগণ,
দিল্লির মুঘল ইংরেজ শাসন থেকে শুরু করে সর্বশেষ পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বাংলার কৃষক ছিল চিরদিন শোষণ ও শাসনের শিকার এবং চিরবঞ্চিত ও অবহেলিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৈশোর তরুণ বয়স থেকেই বাংলার কৃষকের দশা স্বচক্ষে দেখেছেন, যা তার কোমল হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তাই আমরা দেখি বঙ্গবন্ধুর সারা জীবন জুড়ে কৃষক ও কৃষির উন্নয়ন এবং কল্যাণ ভাবনা নিবিড়ভাবে কাজ করেছে। স্বাধীন দেশ গঠনে বাংলার কৃষক ও কৃষির উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন বঙ্গবন্ধু। ৭০-এর নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার সময় বঙ্গবন্ধু বলেছিলেন, পাক শাসকরা বাংলাদেশকে যে শোষণ করছে এবং বিশেষ করে কৃষিক্ষেত্রে যে বঞ্চনা, এটি ক্ষমার অযোগ্য। কৃষিক্ষেত্রে বাংলাদেশে একটি বিপ্লব ঘটাতে হবে। সরকার গঠনের পরপরই বঙ্গবন্ধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সব দেশেই সবুজ বিপ্লবের ডাক আসলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী সবুজ বিপ্লবের ছোঁয়া বাংলাদেশে লাগতে দেননি। কৃষি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা গঠনের স্বপ্ন বঙ্গবন্ধু সবসময় দেখেন। তাই বঙ্গবন্ধু বলেছিলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশ মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন মানুষ পেট ভরে খেতে পায়। করোনা সহ শত দুর্যোগের মাঝেও কেউ না খেয়ে থাকে না। মুজিব বর্ষে আমাদের জাতীয় জীবনে একটি মহান আনন্দের এবং গৌরবের। প্রিয় কৃষি বিজ্ঞানীগণ, জাতির পিতা কৃষি বিপ্লবের যে ধারা সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বিগত এক দশকে কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে আজ স্বয়ং সম্পূর্ণ। কৃষি উন্নয়নের এই সাফল্য সারা পৃথিবীতে বহুভাবে প্রশংসিত ও নন্দিত হচ্ছে। স্বাধীনতার পরপরই জাতির পিতা বলেছিলেন, দুনিয়া ভরে চেষ্টা করেও আমি চাউল কিনতে পারছি না, চাউল পাওয়া যায় না। যদি চাউল খেতে হয়, আপনাদের চাউল পয়দা করে খেতে হবে। আজ আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দূরদর্শিতায় বর্তমান সরকারের কৃষি ও কৃষি বান্ধব নীতি ও বাস্তবায়নের ফলে চালের জন্য দুনিয়া জুড়ে চেষ্টা করতে হয় না। আমরা আমাদের প্রয়োজনীয় চাল নিজেরাই এদেশে পয়দা করছি। বিগত অর্থ বছরে 3,87,00,000 মেট্রিক টন চাল আমরা উৎপাদন করেছি। চাল উৎপাদনের ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের 3য় স্থানে উঠে এসেছি। সীমিত জমিতে আমরা বর্তমান উৎপাদন করেছি ভুট্টা 54 লক্ষ টন, আলু 1,09,00,000 টন, শাকসবজি 1,85,00,000 টন, পেঁয়াজ 25 লাখ টন। তাছাড়া বাংলাদেশ সবজি উৎপাদনে 3য়, পাট উৎপাদনে 2য়, চা উৎপাদনে 4র্থ, আলু উৎপাদনে 7ম স্থান অধিকার করেছে। সুধীমণ্ডলী, চলমান কোভিড-19 প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ প্রদান করেন যে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক ফসল উৎপাদন করতে হবে, খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে, 1 ইঞ্চি জমি যেন পতিত না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে শিরোধার্য করে কৃষি মন্ত্রণালয় হতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। কোভিড-19 মহামারীর শুরুতে মাঠে বোরো ধান ছিল। এই মহামারীতে যখন মানুষ গৃহে অন্তরীণ ছিলেন, তখন কৃষকগণ মাঠে ছিলেন এবং কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের কৃষকদের উৎপাদিত বোরো ধান শতাংশে ঘরে তুলতে সক্ষম হয়েছিলেন। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার
বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেদিন মাঠে গিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছিল এবং ঘরে এই ধান তুলতে তাদেরকে সহযোগিতা করেছে জীবনের ঝুঁকি নিয়ে। ফলে কোভিড পরিস্থিতি সত্ত্বেও দেশের কৃষির উৎপাদন ধারা অব্যাহত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই দুর্যোগেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায়, তার নেতৃত্বে, তার নির্দেশনায়, তার প্রেরণায় আমরা চরম সংকটেও দেশের জনগণের খাদ্যের যোগান অব্যাহত রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম NRS-এর 100টি প্রযুক্তির অ্যাটলাস প্রকাশ সত্যি বড় একটি অর্জন। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্ত ভিত্তির উপর দাঁড় করার কার্যক্রম গ্রহণ করেন। তিনি জানতেন কৃষিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও এগুলোর বিস্তার ঘটানো ছাড়া কৃষির সঠিক উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি কৃষি গবেষণা সিস্টেমের অধীনে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে কৃষি সম্প্রসারণ সেবাসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করেন। দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের বর্তমানের সরকার লক্ষ্য টেকসই খাদ্য নিরাপত্তা ও সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেশের মানুষের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া প্রযুক্তির ছোঁয়ায় সত্যি আমার গ্রাম আমার শহর পরিণত হতে চলেছে। BRC সহ 13টি NRS প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত এই 100টি নির্বাচিত কৃষি প্রযুক্তি এই লক্ষ্য অর্জনে অবশ্যই সহায়ক হবে। বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ নামক আমাদের এই প্রিয় স্বদেশটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি স্বাধীনতার 50 বছর পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা দেখতে পাই এই স্বাধীন দেশটির যত কিছু সাফল্য অর্জন সবই এসেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে। তার নেতৃত্বে দেশের বিজ্ঞানীরা সোনালী আঁশ পাটের জিন নকশা উন্মোচন করেছে। হারিয়ে যাওয়া জগৎ বিখ্যাত ঢাকাই মসলিনকে ফিরিয়ে এনেছে। বাংলাদেশ নিজ অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, শেষ করার আগে আমি শুধু একটু আমার অভিজ্ঞতা বলছি। 3 দিন আগে আমি দেশের দক্ষিণ অঞ্চলের আমাদের কৃষি সম্প্রসারণ কর্মী এবং বিজ্ঞানীদের সাথে ভার্চুয়ালি একটি সভা করছিলাম। আমাদের দেশের 1/3 প্রায় উপকূলবর্তী এলাকা এবং বেশিরভাগ জমি এখানে লবণাক্ত। এখানে একটির বেশি ফসল করা যেত না। আমাদের দক্ষিণাঞ্চলের বিজ্ঞানীরা এবং সম্প্রসারণ উন্নয়ন কর্মীরা যে মাঠ আমাকে পরশুদিন দেখিয়েছে ভার্চুয়ালি, এবং আমি নিজেও গিয়েছি, যারা কোনোদিন স্বপ্নেও চিন্তা করে নাই যে এই রাঙ্গাবালি দ্বীপ সমুদ্রের মধ্যে সেখানে যেভাবে তরমুজ করছে, ভুট্টা করছে, আলু করছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে B47 একটি লবণাক্ত জমিতে করার মতো জাত আবিষ্কার করেছিল। যাত্রীতে দেখা গেল যেটি ঝরে পড়ে। আবার বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করে সাধনা করে BR67 উদ্ভাবন করেছে। এই 67টি পুরো আমাদের উপকূলবর্তী এলাকায় এটি উৎপাদন করা সম্ভব এবং এটি এখন ঝরে পড়ে না, এবং চাষিরা উৎসাহ নিয়ে এটি আবাদ শুরু করেছে। আপনি গবেষণার উপর যে জোর দিয়েছিলেন, যেভাবে বিশেষ বরাদ্দ দিয়েছেন
এবং একটি ফান্ড করে দিয়েছেন যেন গবেষণার জন্য আমাদেরকে সরকারের কাছেও টাকা চেতে না হয়। এই টাকাটি ব্যাংকে থাকবে, এর থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্টে রিভলভ করে এই গবেষণা কাজ যাতে অব্যাহত চলে। এটা একটা অসাধারণ দৃষ্টান্ত, আমি বলবো সারা পৃথিবীর জন্যই, উন্নয়নশীল দেশের জন্য। সেই অর্থ দিয়ে আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম আমাদের বিজ্ঞানীরা গ্রহণ করতে পারে এবং এর জন্য কারোর কাছে হাত পাততে হয় না, বা প্রকল্প নিয়ে আমাদেরকে আপনার কাছেও বারবার একনেকে যেতে হয় না। এটি আপনার অনন্য সৃষ্টি। আজকে যে দক্ষিণ অঞ্চলের সম্ভাবনা, এটা আমার মনে হয় অপার। আমরা যদি দক্ষিণ অঞ্চলের একটি ফসলের জায়গায় দুটি ফসল, যেটি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, এমনকি গমও হচ্ছে, ভুট্টা তো হচ্ছেই, ধান হচ্ছে, তরমুজ এবং অন্যান্য আলু ও মুগ ডাল। পটুয়াখালীতে আগে মুগ ডাল হতো না। এই গত বছর 1,25,000 জমিতে মুগ ডালের আবাদ হয়েছে। আগে আমাদের 3 থেকে 4 লক্ষ টন ডাল হতো, আমরা 6 থেকে 7 লক্ষ টন ডাল বিদেশ থেকে আমদানি করি। ইনশাল্লাহ গত বছর এই পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের মুগ ডাল দিয়ে আমাদের 10 লক্ষ টন ডাল উৎপাদন হয়েছে। 3 লক্ষ টন থেকে 10 লক্ষ। এটি সম্ভব হয়েছে আপনার দূরদর্শিতা, গবেষণা এবং সম্প্রসারণের উপর সবিশেষ যে গুরুত্ব এবং তার জন্য বিভিন্ন কর্মসূচি আপনি অনুমোদন করেছেন তার ফলেই। এবং এটির জন্য বাংলাদেশের, যা আমরা বলছি 41 সালে, আমি বিশ্বাস করি 41 সালের অনেক আগেই বাংলাদেশ পৃথিবীতে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধশালী দেশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে, তার নেতৃত্বে একটি নিম্ন আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে, নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে উন্নয়ন সূচকে বাংলাদেশের এক অভূতপূর্ব উল্লফন ঘটেছে। তিনি দেশকে মর্যাদা ও সম্মানের বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তার নেতৃত্বে আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ও শান্তির সোনার বাংলা। অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। ধন্যবাদ মাননীয় কৃষিমন্ত্রী। And we would like to take the privilege to giving thanks to our invited excellencies, high commissioners, ambassadors, and foreign representatives for being here with us. Thank you very much. সমবেত সুধী, এখন 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুধীমণ্ডলী, এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক রত্ন, জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, কৃষি বিজ্ঞানীগণ, উপস্থিত সমবেত সুধী মণ্ডলী এবং সকল কৃষক, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত 100টি কৃষি
প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কৃষিক্ষেত্রে গবেষণা ও নব প্রযুক্তি উদ্ভাবন এবং এই প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। বাংলাকে অর্থাৎ আমাদের মাতৃভাষা, সেই মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করবার যে আন্দোলন 1948 সালে শুরু হয়েছিল এবং যা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 52তে আমরা রক্ত দিয়ে রক্তের অক্ষরে সেই ভাষার দাবি লিখে যাই। কাজে সেই ভাষা শহীদদের কথা আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যিনি সেই 48 সাল থেকে সেই ভাষা আন্দোলন শুরু করে 71-এ মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতির পিতা এই দেশকে স্বাধীন করেছিলেন একটা মাত্র কারণে, যে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন তিনি করতে চেয়েছিলেন, আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন। কারণ বাংলাদেশের মানুষ যারা ছিল শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, যাদের এক বেলা খাবার জুটত না, পরনে জীর্ণ কাপড়, থাকার জন্য ঘর নেই, সেই অবহেলিত মানুষগুলির কথা তিনি সবসময় চিন্তা করতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি আজীবন সংগ্রাম করেন এবং স্বাধীন করেন। আর স্বাধীনতার পরপরই তিনি কতগুলি পদক্ষেপ নিয়েছিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথাই তিনি সবসময় চিন্তা করেছেন। স্বাধীনতার পর তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেন। প্রায় 10 লক্ষাধিক কৃষকের সার্টিফিকেট মামলা, সেই পাকিস্তান আমলে করা যে সমস্ত মামলা ছিল সেগুলি সব প্রত্যাহার করে নেন। ভূমিহীন কৃষকদের মাঝে খাস জমি বিতরণ করা, গৃহহীনদের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়ার গুচ্ছগ্রাম, এই সমস্ত কাজগুলি তিনি করেছিলেন এবং জমির একটা সিলিংও ধরে দিয়েছিলেন যে 100 বিঘার বেশি কেউ জমি রাখতে পারবে না। অনেকের জন্য বেশি খুশি ছিল না, কিন্তু তিনি এটা করে দিয়েছিলেন। কৃষকের উন্নয়নে তিনি সবসময় চিন্তা করতেন এবং তার একটা ভিত্তিও তিনি তৈরি করে দিয়ে যান। জাতির পিতা পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে যখন বাংলাদেশে ফিরে আসেন, সেই 10ই জানুয়ারি 1972 সালে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বা কিভাবে বাংলাদেশ চলবে তার একটা রূপরেখা দেন এবং সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি কোট করছি, নতুন করে গড়ে উঠবে এই বাংলা, বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে, এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য। আনকোট। অর্থাৎ বাংলার মানুষ তাদের ক্ষুধার অন্ন জোগানো, তাদের চিকিৎসা, শিক্ষা, মৌলিক চাহিদাগুলি পূরণ করা, তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়া, এটাই তো ছিল জাতির পিতার একমাত্র কামনা। এবং তিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন প্রণয়ন করেন, তখন সেই বাজেটের সিংহভাগ কৃষি ক্ষেত্রেই তিনি দিয়েছিলেন। 500 কোটি টাকার বাজেট তখন করা হয়েছিল, তার 101 কোটি টাকা কৃষি উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দেন। অর্থাৎ তিনি কৃষি অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর, এটা তিনি উপলব্ধি করতেন। বাংলাদেশের কিন্তু খুব বেশি আমাদের তেমন কোনো রিসোর্স নেই, কিন্তু এই কৃষি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সেদিকে লক্ষ্য রেখে তিনি যেমন কৃষি উৎপাদনের উপর গুরুত্ব দেন, আবার আমাদের কৃষিদের ক্ষেত্রে যারা মেধাবী ছাত্র বা যারা কৃষিতে পড়াশোনা করছিল, এই কৃষি পেশা এবং কৃষির উপর পড়াশোনা গবেষণা যাতে আরো হয়, সেদিকে লক্ষ্য রেখেই তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। এই মর্যাদাটা দেওয়ার ফলে
কৃষিক্ষেত্রে পড়াশোনা গবেষণার প্রতিও সকলের আগ্রহ বাড়ে এবং তিনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান করে যান। কারণ তিনি জানতেন এবং তিনি এটা বিশ্বাস করতেন যে গবেষণা ছাড়া কখনো কোনো উন্নতি হয় না। এবং জাতিসংঘের ভাষণে তিনি সেই কথাই বলেছিলেন যে তিনি প্রযুক্তি ব্যবহারের কথা সেই নির্দেশনা এখন দিয়েছে 14 সালে তিনি যখন প্রথম জাতিসংঘে ভাষণ দেন। কাজে আজকে আমাদের কৃষিক্ষেত্রের যে উন্নয়ন তার শুরুটা জাতির পিতাই করে যান, তার বীজটা তিনি বপন করে যান। আর জাতির পিতার সেই চিন্তা চেতনা আদর্শ বুকে নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের উন্নয়ন। এবং কৃষিকে আমরা সবসময় গুরুত্ব দিই। 96 সালে আমি যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল যখন আমি সরকার গঠন করি। তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে কৃষি উৎপাদন বাড়াবো, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। 98 সালে যখন ব্যাপক বন্যা হয় তখন অনেক আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, বিবিসি, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তারাও ঘোষণা দিয়েছিল যে না খেয়ে 2 কোটি মানুষ মারা যাবে। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, একটি মানুষের না খেয়ে মারা যাবে না এবং আমরা তা করতে সক্ষম হই। পাশাপাশি সেই সময় আমরা বর্গা চাষীদের বিনা জামানতে ঋণ দেওয়ার কাজ শুরু করি। তখন আমাদের এত ব্যাংক ছিল না। আমরা কৃষি ব্যাংকে বলেছিলাম একেবারে কৃষকের দোরগোড়ায় যেয়ে ঋণ দিয়ে আসতে, এবং সেভাবে আমরা সেটা করেছিলাম এবং কৃষকের জন্য এবং কৃষির জন্য আরো বিশেষ প্রণোদনা দিই। এবং 98 সালে প্রথম বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এটা নির্ভর করে কারা ক্ষমতা আছে, কারণ আমাদের লোক সংখ্যা বাড়ছে, তার সাথে সাথে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে, সেই কথাটা আমরা মাথায় রাখি। এবং আপনারা জানেন যে কৃষি যান্ত্রিকীকরণ করার চিন্তা ভাবনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল এবং সেই কারণে তিনি সবসময় বলতেন যে আমাদের যে আলগুলি আছে এই আলগুলি যদি মানে ক্ষেতের যে আইল, এই আইল যদি যোগ দেওয়া যায় তো ফরিদপুর জেলার মতো একটা বিশাল জায়গা বেরোবে যা আমাদের কৃষি উপযোগী জমি। কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা চাষবাস করি এবং কোঅপারেটিভের মাধ্যমে এই যে জমির মালিকানা থাকবে কিন্তু চাষ করে সেটা বাজারজাত করা, পণ্যটা বাজারজাত করার সেই চিন্তা ভাবনাও কিন্তু তিনি করেছিলেন। যাই হোক, আমি এত বেশি বলতে চাই না, আমি শুধু বলবো আমরা কৃষিকে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সেই 96 সাল থেকে বেশ কতগুলি পদক্ষেপ নিই। আমরা নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 ও কৃষি নীতি 1999 প্রণয়ন করি। আর পরবর্তীতে যখন আমরা দ্বিতীয়বার সরকারে আসি 2009, তখন আমরা জৈব কৃষি নীতি 2016, জাতীয় কৃষি নীতি 2018, জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি 2020, উত্তম কৃষি চর্চা 2020, কৃষি যান্ত্রিকীকরণ নীতি 2020 আমরা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আর গবেষণার বিষয়ে বলবো, আমি 96 সালে সরকার এসে দেখলাম যে আমাদের গবেষণার জন্য একটি পয়সা কোনো বরাদ্দ ছিল না। সে সময় আর্থিক অবস্থা বাংলাদেশের খুব খারাপ ছিল, তারপরেও প্রথম চোটে আমি 12 কোটি টাকা শুধু কৃষি গবেষণার জন্য দিয়ে দিই এবং পরবর্তী বাজেটে আমরা 100 কোটি টাকা থোক বরাদ্দ রাখি, সেটা কৃষি এবং আইসিটি এই দুইটা সেক্টরের জন্য গবেষণা হয় এবং এই দুটো সেক্টরের জন্য বিনিয়োগ হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই থোক বরাদ্দটা রেখেছিলাম শুরু থেকেই, সেই 96 সালে যখন সরকারি তখন থেকে, অর্থাৎ গবেষণাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। সেই সাথে সাথে আপনারা জানেন যে আমরা বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট করি, তাছাড়া ইলিশ গবেষণা ইনস্টিটিউট আমাদের আছে চাঁদপুরে। আমরা মশলা গবেষণা ইনস্টিটিউট যেটা ঝিনাইদহ, বগুড়া সহ কয়েক জায়গায় করা হয়েছে। বীজ গবেষণা কেন্দ্র পটুয়াখালী 10 মিনাতে বীজ গবেষণা কেন্দ্র করা হয়। আমরা পাট গবেষণা, যেটা জুট জিনোম ইতিমধ্যে আবিষ্কার হয়েছে এবং আমরা পাট গবেষণার উপরে গুরুত্ব দিয়েছি। চাঁপাই নবাবগঞ্জে আম গবেষণা হচ্ছে।
বায়োটেকনোলজি ইনস্টিটিউট আমরা গড়ে তুলি, আমরা ন্যাচারাল হার্বোরিয়াম মিউজিয়াম প্রতিষ্ঠা করি এবং দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আমরা গড়ে তুলি এবং সেই সাথে কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের মাত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল ময়মনসিংহে। সেখানে আমি প্রথম বছরেই ঢাকা এবং আমাদের গাজীপুরে যে ইনস্টিটিউট ছিল সেখানে দুটি কৃষি বিশ্ববিদ্যালয় করি। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12টা বিশ্ববিদ্যালয় করার আইন পাশ করে যায়। তার মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে কৃষি উপর গবেষণা এবং কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি যাতে হয় পটুয়াখালী এবং দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুটিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। এবার পরবর্তীতে আমরা চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় করেছি, যদিও বেসরকারি খাতে, কিন্তু আমি সেটা নির্দেশ দিয়েছিলাম। হবিগঞ্জে আমরা করেছি, কুড়িগ্রামে করেছি, এরকম বিভিন্ন অঞ্চলে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা চাই যে এগুলি হলে পরে আমাদের গবেষণা যত বাড়বে তত বেশি আমি মনে করি যে আমরা আমাদের কৃষি পণ্য উৎপাদনও করতে পারবো, তার মানও ঠিক থাকবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাটা নিই। তাছাড়া আমি আরেকটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের বীজ রক্ষণাগার, এটা আমরা তৈরি করছি, খুব শীঘ্রই এটা সম্পন্ন হবে, কিন্তু এটা আরও উন্নত মানের আমরা করে দিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে এবং নরওয়েতে আমরা কথা বলছি, সেখানে আমাদের কিছু বীজ সংরক্ষণের চিন্তাভাবনা আমাদের রয়েছে, সেখানে কিছু কিছু করা হয়, আমরা আরও করব। আর গবেষণাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, আর আমি এখনো মনে করি গবেষণাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের জনসংখ্যাও বাড়ছে আর আমাদের মাটি তো খুব উর্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন সব সময় যে আমার মাটি এত উর্বর যে সেখানে একটা বীজ পড়লেই একটা গাছ হয়, গাছে ফল হয়, তাহলে এদেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন? এবং সেই চিন্তা থেকেই তিনি সমস্ত পদক্ষেপ নিতেন। এর জন্য গবেষণা একান্তভাবে প্রয়োজন। আমি এটুকু বলবো যে আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরও তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। এই ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন, অর্থাৎ এখানেও একটা আলাদাভাবে দেখা দরকার যে কোন কোন এলাকায়, কারণ আমাদের বাংলাদেশ একটা বদ্বীপ, কিন্তু আমরা দেখেছি এক এক অঞ্চলে কিন্তু এক একটা জিনিস ভালো হতে পারে। আমরা অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কিভাবে করতে পারি সেগুলি বিবেচনায় এনে আমাদের সমস্ত বাংলাদেশে একটা আলাদা মানে আমি বলবো যে এর জন্য একটা গবেষণা করে বের করা দরকার এবং এর একটা জোন ভাগ করে দেওয়া দরকার, এবং তাহলে আমাদের সব জায়গায় সব কিছু হবে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের পণ্য উৎপাদন বাড়াতে হবে, দেশীয় বাজার যেমন আমাদের বাড়ছে, আবার বিদেশেও যেন আমরা রপ্তানি করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের মাটির উর্বরতা, সেখানকার পানির অবস্থা এবং আবহাওয়া, জলবায়ু, পরিবেশ এগুলি বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ধরনের ফসল বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, বেশি উৎপাদন হবে, অল্প খরচে উৎপাদন হবে, তার একটা মানে আমি মনে করি যে একটা ভালো মানে বিভিন্ন এলাকা ভাগ করে সেইভাবে আমরা যাতে আমাদের ফসল উৎপাদন করতে পারি তার উপর একটু গবেষণা করা প্রয়োজন, এবং সেভাবে করতে পারলে আমরা হয়তো আরও বেশি উন্নতি করতে পারবো। আর তাছাড়া আপনারা জানেন যে আমি 100টা অঞ্চল করছি সারা বাংলাদেশে, সেটা হচ্ছে শিল্পাঞ্চল, কিন্তু এই শিল্পাঞ্চলগুলিতেও আমার চিন্তা আছে এটা যে ওই অঞ্চলে কি ধরনের কাঁচামাল আমরা উৎপাদন করতে পারি, বিশেষ করে আমার কৃষি পণ্য, সেই কৃষি পণ্যটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় বা কৃষি প্রক্রিয়াজাত করা যায় যা আমি বিদেশে রপ্তানি করতে পারি। আমি যদি সেই সব অঞ্চলে সেই ধরনের বিনিয়োগের ব্যবস্থা করি, দেশি বিদেশি সব বিনিয়োগই, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষেরও যেমন আর কষ্ট থাকবে না,
আর্থিকভাবে আমরা আরও যেমন সচ্ছল হতে পারবো, আর রপ্তানিযোগ্য পণ্য আমাদের বৃদ্ধি পাবে। আর আমার দেশের আভ্যন্তরীণ বাজার মানুষের যেহেতু অর্থনৈতিকভাবে মানুষ যথেষ্ট এখন ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে, তার ক্রয় ক্ষমতা বাড়ছে, আর স্বাভাবিকভাবে আমি যখনই যা উৎপাদন করবো আমার এটা মনে রাখতে হবে যে আমার দেশের আভ্যন্তরীণ বাজার আরও বাড়াতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তো সেই ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের পণ্য উৎপাদন করা। এবং যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষি উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন, এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এবং এ বিষয়েও আমাদের গবেষকদের আমি সহযোগিতা চাই। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক, আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, দেশীয় বাজার ধরতে হবে, বিদেশে রপ্তানি করতে হবে। এই কথাটা মাথায় রেখেই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমি এটুকু বলবো যে ইতিমধ্যে যথেষ্ট আমাদের গবেষণা হয়েছে, এবং আমাদের কৃষি ক্ষেত্রে যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের আইন আধুনিক করে আমরা প্রণয়ন করেছি। নার্সভুক্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর ও অন্যান্য কৃষিভিত্তিক প্রতিষ্ঠানসমূহে জনবল কাঠামো পুনর্গঠন করে প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে। আমরা বাংলাদেশ ফলিত পুষ্টি প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। আর সেই সাথে আমাদের যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এই দুর্যোগ সহনীয় ফসল গবেষণা করে উৎপাদন করতে হবে। যেমন আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য সুখবর হলো যে লবণাক্ত সহিষ্ণু ধান ইতিমধ্যে আবিষ্কার হয়েছে, সেজন্য কৃষি বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, আমি জানি আমরা নিজেরাও এর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটা আমাদের একটা বিরাট সুযোগ সৃষ্টি করে দেবে। পাশাপাশি আমাদের এখানে আসলে প্রকৃতির খেলা বোঝা ভার, কখনো বন্যা, কখনো জলোচ্ছ্বাস, কখনো ঘূর্ণিঝড়, কখনো পাহাড়ি ঢল, নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো তার থেকে মুক্তি দেওয়ার জন্য একদিকে আমরা যেমন ব্যাপকভাবে নদী ড্রেজিং করছি, তাছাড়া আমাদের খাদ্য সেই সাথে পুষ্টি নিশ্চয়তার জন্য আমরা যেমন মাছ উৎপাদন যাতে হয়, মাংস উৎপাদন হয়, ডিম উৎপাদন হয়, সেদিকেও আমরা যেমন ব্যাপকভাবে ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি খরা, বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, উজানের ঢল, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং বিশেষ বিশেষ ফসল চাষাবাদে উদ্বুদ্ধকরণে 2009 সাল থেকে এ পর্যন্ত 1402,59,00,000 টাকা আমরা প্রণোদনা দিয়েছি। আমরা ইতিমধ্যে কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। সারের দাম সেটা আমরা ব্যাপকভাবে কমিয়েছি, এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা আমরা করছি। সবথেকে সমস্যা হয়ে গেল যখন এই করোনা ভাইরাস দেখা দিল। আজকে আপনাদের সামনে যেতে পারলাম না, আমাকে বসে থাকতে হচ্ছে এত দূরে, যদিও ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে সেই সুযোগটা নিয়ে আমরা এটা করছি, কিন্তু তাও আবার গবেষকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে আমি আরও খুশি হতাম। বোধহয় এর জন্য আলাদাভাবে একটা ব্যবস্থা আমরা নিতে পারি, যে যারা গবেষণার সঙ্গে লিপ্ত, আপনাদের কি কি সমস্যা আছে বা কিভাবে আরও গবেষণা করা যায় এ বিষয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করার ইচ্ছা আমার রয়েছে। হয়তো ভবিষ্যতে সে ধরনের একটা সুযোগ সৃষ্টি করতে হবে যেন আমি আপনাদের সাথে কথা বলতে পারি, জানতে পারি যে আপনারা আরও কিভাবে গবেষণা চালিয়ে যেতে পারেন। তো এই করোনা ভাইরাসের সময় আমি একটাই সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যে যেন কখনো বাংলাদেশ সমস্যায় না পড়ে। পাশাপাশি আমরা যেন আরও অন্যকে সাহায্য করতে পারি সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই করোনা ভাইরাস মহামারী যাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশি ক্ষতি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা 1,24,053 টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। আরও 2টি নতুন প্যাকেজ ঘোষণা করেছি। তার ফলে ক্ষুদ্র ব্যবসায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মানুষ
কিছু উপকৃত বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা সাহায্য দিচ্ছি, কিন্তু কৃষিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন যে যখন করোনা ভাইরাসের জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, ধান কাটার সমস্যা, আমি যখন আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ করে ছাত্রলীগের ছেলেদের বললাম যে সকলকে মাঠে যেতে হবে, ধান কেটে কৃষকের পাশে দাঁড়াতে হবে। তা আমাদের ছাত্রলীগ, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সকলে ছুটে গেল এবং ধান কেটে পাশে দিল। এবার আমাদের বোরো ধানের একটা দানাও নষ্ট হতে পারেনি, সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। এবং সেই সাথে সাথে আমাদের কৃষি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, সেজন্য আমাদের ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা, ডাক বিভাগের যে গাড়ি ব্যবহার করা, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং খুব অল্প সুদে, মাত্র 4% সুদে 19,500 কোটি টাকা কৃষি ঋণের জন্য আমরা বরাদ্দ দিয়েছি। আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য। এখন আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, এখন পুষ্টি। এবং আমি আমাদের কৃষি বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই যে আপনারা পুষ্টি চাল আবিষ্কার করেছেন এবং এর উপরে আরও গবেষণা করছেন। কাজে পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য খুবই প্রয়োজন, এই জন্য আমিষ জাতীয় খাবারও প্রয়োজন। আপনারা শুনলে খুশি হবেন, আমরা সারা বাংলাদেশে যত খাল, বিল, পুকুর যা যা আছে সবগুলি নতুনভাবে সেগুলিকে মানে আবার সংস্কার করে সেগুলিতে যাতে আমাদের মিঠা পানি মাছ চাষ বেশি হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। পাশাপাশি বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, সে গভীর সমুদ্র থেকে মৎস্য এবং সেখানকার পণ্য আমরা যাতে আনতে পারি, আহরণ করতে পারি, তার জন্য ব্লু ইকোনমি ঘোষণা দিয়ে সে ব্যবস্থাও আমরা নিয়েছি, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। আমরা কৃষকের পুষ্টি বিধান আয়ের উৎস সৃষ্টি করতে প্রতিটি ইউনিয়নে 32টি করে মোট 1,40,387টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়। নিরাপদ শাক সবজি যোগানো, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজধানী সহ 41 জেলায় কৃষকের বাজার স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে কৃষি বিপণন সহজতর করতে অনলাইন হটেক্স বাজার এবং ফুড ফর নেশন অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মও চালু করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আমাদের এক্ষেত্রেও সুবিধা দিচ্ছে। যা এই বাজার যদি চালু থাকে কৃষি পণ্য উৎপাদনও অব্যাহত থাকবে। কৃষিকে যান্ত্রিকীকরণ সেটা আমরা বিশেষভাবে প্রণোদনা দিচ্ছি এবং আমরা প্রায় 50 থেকে 70% উন্নয়ন সহায়তা দিয়ে হ্রাসকৃত মূল্যে কৃষকরা যাতে এই বিশেষ করে কম্বাইন্ড হারভেস্টার, রিপার, সিডার, পাওয়ার টিলার সহ এই সমস্ত যন্ত্রপাতি ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এই 12 বছর প্রায় 70,000 যন্ত্রপাতি আমরা কিন্তু কৃষকের মাঝে দিয়েছি। আর সেই ক্ষেত্রে আমরা বিশাল অঙ্কের একটা টাকাও দিয়েছি, বারবার টাকার কথা আমি বলতে চাই না, যা লাগবে সব আমরা দেব। আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় কৃষি গবেষণা কাউন্সিলের আওতায় গবেষণা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা উন্নত মানের জাত প্রযুক্তি উদ্ভাবন করে ফসলের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছেন। তাই আমি বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের কারণেই আমাদের এই উৎপাদনটা অব্যাহত রয়েছে। কাজে আমরা কৃষক মাঠে কাজ করে, আপনারা জানেন যে মোবাইল ফোন এখন সকলের হাতে, সেটাও 96 সালে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে সকলের হাতে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছি। তাছাড়া এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, পাশাপাশি সাবমেরিন কেবল এবং ব্রডব্যান্ড দেওয়ার ফলে আমাদের সারা বাংলাদেশে মোটামুটি একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং বিদ্যুৎ সব এলাকায় চলে গেছে। আমরা কৃষিতে বিদ্যুতেও ভর্তুকি দিচ্ছি, চাষে। পাশাপাশি এখন প্রতিটি জায়গায় যেমন যে কোনো তথ্য আমার কৃষক যাতে সংগ্রহ করতে পারে তার জন্য তথ্য পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। 1,621টি কৃষক তথ্য পরামর্শ কেন্দ্র ফিয়াক এবং 499টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র AICP এর মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আমাদের কৃষকরা যথেষ্ট স্মার্ট, তারা সাথে সাথে ছবি পাঠিয়ে গাছের পাতার রং বা সেখানে কী সার লাগবে সে বিষয়ে তারা পরামর্শ নিতে পারেন। মাটি গবেষণা করে মাটির কী ধরনের সার প্রয়োজন সেটাও এখন তারা জানতে পারেন, সেই সুযোগটা করা হয়েছে। আমি অনেক সময় নিচ্ছি, আমি এখানে একটা কথা বলতে চাই,
খাদ্য এবং সব নিরাপত্তার জন্য কৃষি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা আজকে যে সমস্ত জাতগুলি উদ্ভাবন করেছেন, আপনাদের উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মধ্যে অতি গুরুত্বপূর্ণ 100টি প্রযুক্তি আজকে যে আমরা অ্যাটলাসটি প্রকাশ করলাম সেখানে আপনারা অন্তর্ভুক্ত করেছেন। এটা আসলে সকলের জন্য একটা অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা অভিজ্ঞতা থাকবে, যা আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, সেই দেশের কে আরো মানে উন্নত করবে এবং আমরা আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। সেই ক্ষেত্রে আমি বলবো এই যে গবেষণার সঙ্গে যারা জড়িত, আসলে আমি বহুবার এ ব্যাপারে অনেক আলোচনা করেছি যে যারা গবেষণায় সম্পৃক্ত থাকেন, কারণ গবেষণা এমন একটা জিনিস যেটা একদিনে শেষ হয়ে যায় না, অনেক সময় দীর্ঘ সময় গবেষণা করতে হয়। কিন্তু আমাদের সরকারি চাকরির একটা নিয়ম আছে যে একটা বয়স নির্দিষ্ট করা আছে, এরপরে আর চাকরি করা যায় না। কিন্তু গবেষণা যারা সম্পৃক্ত থাকেন কিন্তু সরকারি চাকরি, তাদের জন্য সমস্যা। এই জন্য আমি বারবার একটা কথা সকলের কাছে চেয়েছি, কিন্তু কেউ এটা সুরাহা করতে পারেনি, যে এই গবেষকদের কিভাবে আমরা প্রণোদনা দিতে পারি বা গবেষণা কাজে তারা যেন তাদের গবেষণার ফসলটা না পাওয়া পর্যন্ত থাকতে পারেন, সেটা আমরা কিভাবে করতে পারি। এটা বহুবার এটা নিয়ে চিন্তা করা হয়েছে, একবার একটা ব্যবস্থাও আমরা নিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে গবেষকদের জন্য যে সুযোগটা দিতে চাই, তাহলে সেখানে যারা কাজ করেন সবাই সেই সম সুযোগ চান। সে অফিসে পিয়ন, আর্দালি, দারোয়ান থেকে শুরু করে কেউ আর বাদ যায় না। এটা তো হয় না, এটা তো সম্ভব না। আমাদের এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। অথচ যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণাটা করতে পারেন আর গবেষণায় যেন লিপ্ত থাকতে পারেন, সেটা কিভাবে করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলিতে বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলিতে আমরা কিভাবে এই প্রণোদনাটা দিতে পারি, আমি সেই পরামর্শটা আপনাদের কাছ থেকে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি এখানে আমাদের যারা গবেষক, কৃষি গবেষক, তাদেরকে আরও সুযোগ দিতে। কারণ আমি সবসময় আমার বাবার মতো নিয়ে আমি তার আদর্শ নিয়ে চলি, কাজে তার মতোই চিন্তা করি যে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আর কৃষি শুধু আমার দেশ বলে না, সারা বিশ্বে কিন্তু কৃষিটা অর্থাৎ খাদ্য এটা লাগবেই। এই বাজার কখনো সংকুচিত হবে না, কিন্তু সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, মানসম্মত করা এবং বর্তমানে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তারই সাথে সামঞ্জস্য রাখা। ইতিমধ্যে আমি যেমন আমার এলাকায় ভাসমান সবজি চাষ হতো, তখন আমাদের বেগম মতিয়া চৌধুরী ছিলেন কৃষিমন্ত্রী, তাকে আমি বললাম যে আমার এই এলাকা তো পানি, শুধু পানি, সেই জন্য ওই এলাকার মানুষ কচুরি পানা এক করে তার উপর ওই কচুরিটা, ওখানে আর মাটি নেই, কচুরিটাকেই তারা ডোলে করে ওর ভিতরে বীজ দিয়ে দিয়ে ওই কচুরির উপরেই কিন্তু তরি তরকারি ফসল ফলায়। এবং আজকে সেটা কিন্তু সারা বাংলাদেশে আস্তে আস্তে সম্প্রসারণ করা হচ্ছে। কাজে বিভিন্ন মানে প্রযুক্তি দিয়েই কিন্তু এখন ফসল উৎপাদন করা হচ্ছে বা তরি তরকারি করা হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ফলগুলিকে আমাদের দেশে এখন তৈরি হচ্ছে, সবজি তৈরি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ, আমার তো মনে হয় যেখানে যা আনা যায় সবই আমরা উৎপাদন করতে পারবো, এরকম আমাদের দেশের একটা মানে আমাদের কৃষক বা আমাদের গবেষক এবং সকলের মাঝেই এই চিন্তাটা রয়েছে। আজকে স্ট্রবেরি পাওয়া যায়, আমাদের একজন কৃষি বিজ্ঞানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি জাপানে বসে সেই স্ট্রবেরি খেয়ে তিনি গবেষণা করে সেটা এখন সারা বাংলাদেশে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। ঠিক এমনিভাবে আরও বহু জিনিস, ড্রাগন ফ্রুট, একসময় আমরা কেউ ওটা খেতামই না, ওই ফুলটা দেখতাম কিন্তু ওই ফল যে খাওয়া যোগ্য এটা আমার ধারণাই ছিল না, আর সব থেকে বেশি পপুলার হয়ে গেছে। ঠিক এভাবে বহু জিনিস, কিন্তু আমাদের দেশীয় ফল, দেশীয় জিনিসগুলি, তার উপর আরও গবেষণা দরকার। তার উপর গবেষণা করে করে সেটাকে আরও বাজারজাত করা, এবং কারণ আমাদের দেশীয় জিনিসগুলি কিন্তু আরও বেশি মানে সুস্বাদু বলে আমি মনে করি। যেন আমাদের বড়ই বা কুল এখন আবার মানে
পরিবর্তন করতে যে যেন আমাদের অরিজিনাল টক বড়িটা যেন হারিয়ে না যায় সেটা আবার দেখতে হবে। কাজে সেদিকে সব দিকেই লক্ষ্য রাখতে হবে। তো আমরা মনে করি যে ইতিমধ্যে যেমন আম গবেষণা করে এখন অনেক ভালো ভালো আম তৈরি হচ্ছে, আমাদের পেয়ারা তৈরি হচ্ছে, এরকম বহু কিছু তৈরি হচ্ছে, আমাদের আমড়া রয়েছে, এরকম আরো অনেক জিনিস, কামরাঙ্গা পৃথিবীতে অনেক মূল্যবান একটা মানে ফল হিসেবেই নেয় তারা, কিন্তু সেগুলো আমাদের দেশে হয়, কিন্তু এগুলো আরো সেই রকম উন্নত মানের করা যেতে পারে। কাজে গবেষণা ছাড়া কোনো উপায় নেই, গবেষণা আমাদের করতে হবে। আমাদের বিভিন্ন সবজি, বাংলাদেশে তো এখন তো সব ধরনের সবজি হচ্ছে এবং আমরা যেটাই আনি সেটাই করতে পারি। কাজে এই জন্য আমি বলবো যে কিন্তু আমাদের বিজ্ঞানীদের জন্য কিছু করা দরকার, এবং সেটা কিভাবে করা যায়, যে শুধু বিজ্ঞানীরাই এই প্রণোদনাটা পাবেন, তার একটা চিন্তা ভাবনা করবার দায়িত্ব আপনাদের হাতে দিলাম। আপনারা বলেন, আমি সব করতে রাজি আছি, কারণ আমরা চাই আমাদের দেশটা যেহেতু কৃষি নির্ভর, কাজে কৃষিকে আমি গুরুত্ব দিতে চাই। আর আমাদের মানুষ বাড়ছে, আমাদের খাদ্য উৎপাদনও বাড়ছে, সেটা কেন? গবেষণার ফসল। আজকে গবেষণা ছাড়া কোনো অর্জন করা যাবে না, এটা হলো বাস্তবতা। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি এভাবে ব্যবস্থা নেন তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। যাক, আমি আর সময় নিতে চাই না, অনেক সময় নিয়ে নিলাম। আপনারা ভালো থাকেন সেটাই আমরা কামনা করি। আর এই গবেষণার মধ্য দিয়ে আমাদের কৃষিকে আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ সব যেন আমরা করতে পারি, সেদিকে আরো বেশি সকলে মিলে কাজ করবেন, সেটাই আমরা চাই। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। করোনা ভাইরাস যদিও আমাদের একটু আমরা থমকে দাঁড়িয়েছি, কিন্তু করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল যে যে যেভাবে পারেন খাদ্য উৎপাদন করেন, যেন খাদ্যের যেন অভাব না হয়, বরং অন্য দেশকে যেন আমরা খাদ্য সহায়তা দিতে পারি, সেইভাবেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের বাজেটে সবসময় আমরা বিশেষ বরাদ্দ রাখি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। এবং আমাদের লক্ষ্য, আমরা 2020 সালে মুজিব বর্ষ পালন শুরু করেছি, 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। কাজে আমরা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এটা আমরা উদযাপন করব। করোনা ভাইরাসের সময় আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনেই আমরা এটা করব। ভ্যাকসিন এসে গেছে এবং এই ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, আমাদের বিজ্ঞানীরাও পাবেন, প্রত্যেকে পাবেন, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। কাজে তারপরেও আমি বলবো যে ভ্যাকসিন নেওয়ার পরেও সবাইকে তারপরেও স্বাস্থ্য সুরক্ষাটা আপনারা দয়া করে মেনে চলবেন, সেই আহ্বানটা আমি জানাচ্ছি। আর সেই সাথে সাথে আমি একটু বলবো যে এর মাঝেও আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে, যাতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে, যেন কখনো ওই দেশের মানুষের খাদ্য কোনো অভাব না হয়। আর সেই সাথে আমাদের লক্ষ্য যে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এটা সামনে রেখে বাংলাদেশের যত মানুষ যারা ভূমিহীন, গৃহহীন, তাদের সকলকেই একটা ঘর আমরা তৈরি করে দেব, একটা গৃহ আমরা তাদের দেব। একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, একটি মানুষও গৃহহীন থাকবে না। আমরা শতভাগ বিদ্যুৎ, আসলে গ্রিড লাইন যতদূর আছে সেটা কিন্তু আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি ইতিমধ্যেই, কিন্তু কিছু কিছু আমাদের দ্বীপ অঞ্চল আছে, দূরবর্তী অঞ্চল আছে, সেখানে আমরা সোলার প্যানেল দিচ্ছি। আর সেই সাথে সাথে সাবমেরিন কেবলের মাধ্যমেও আমরা বিদ্যুৎ নিয়ে যাচ্ছি তাদেরকে সেই সব দ্বীপ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার। কাজে প্রতিটি ঘর আলোকিত হবে আর প্রতিটি মানুষ, গৃহহীন ভূমিহীন মানুষও গৃহ পাবে। মুজিব বর্ষের অনেক অনুষ্ঠান আমরা করতে চেয়েছিলাম, পারিনি, কিন্তু এটাই আমাদের সব থেকে বড় কর্মসূচি। সেই সাথে আরেকটি ঘোষণা আমরা দিয়েছিলাম, যেটা আমাদের দল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন মিলে 1 কোটি বৃক্ষরোপণ, সেটা আমরা করেছি। আবার সরকারের পক্ষ থেকেও বৃক্ষরোপণের কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। কাজে আমাদের পরিবেশ রক্ষা করা, বৃক্ষরোপণ করা, এবং সকলকে আমি আহ্বান দিয়ে করেছিলাম যে অন্তত 3টি করে গাছ, একটা হচ্ছে ফলজ, বনজ এবং ভেষজ, এই ধরনের বৃক্ষরোপণ করা, যা আমাদের পরিবেশ রক্ষা করবে, আবার খাদ্য পুষ্টি যোগাবে, আবার যে কোনো ধরনের ঔষধ ব্যবহার করার কাজেও লাগতে পারে, সেদিকে লক্ষ্য রেখে সবাই করবে।
কারণ আমাদের যে উর্বর মাটি সেটাকে ব্যবহার করেই আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন আমরা করব, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজেদের অর্থায়নে আমাদের বাজেট করছি, কাজে আমরা নিজের পায়ে দাঁড়াবো। বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। আমরা বিজয়ী জাতি, আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলবো। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। একথা বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃষি প্রযুক্তির অ্যাটলাস প্রকাশের এই আয়োজনের সাফল্য কামনা করছি। আমরা 2021 আমরা ঘোষণা দিয়েছিলাম, সেটা বাস্তবায়ন করে এখন আমরা 2041 পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং 2100 সালে ডেল্টা প্ল্যান অর্থাৎ এই বদ্বীপ কীভাবে উন্নত হবে সেই প্ল্যানটাও করে দিয়ে গেলাম, যেন প্রজন্মের পর প্রজন্ম এই দেশের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কৃষক ভাই বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবারও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ আমাদের নিরন্তর অনুপ্রেরণা। এই সাথে শেষ হলো 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন। সম্মানিত সুধী, আপনাদের জন্য লবিতে খাবারের